আমি কি এটা পারব? রিয়ান অনিশ্চয়তায় জিজ্ঞেস করল। অবশ্যই পারবি। তুই চেষ্টা করো। এরপর থেকে রিয়ান পুতুলের সাথে আরও বেশি সময় কাটানো শুরু করল। তারা একসাথে বাগানে বসে কথা বলত। পুতুল রিয়ানকে বই পড়তে সাহায্য করত। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গভীর হতে থাকল। এই সময় একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। রিয়ান আমার প্রতি তার আগের মতো অস্বাভাবিক আকর্ষণ প্রকাশ করা কমিয়ে দিয়েছে। সে এখন বেশিরভাগ সময় পুতুলের কথাই ভাবে। একদিন পুতুল আমার কাছে এসে বলল, আন্টি, রিয়ান ভাই আজ আমাকে প্রপোজ করেছেন। সত্যি? আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম। হ্যাঁ, তিনি বলেছেন তিনি আমাকে ভালোবাসেন। আমাকে বিয়ে করতে চান। তুই কি উত্তর দিয়েছিস? আমি হ্যাঁ বলেছি। রিয়ান ভাই খুব ভালো। আমি তাকে ভালোবাসি। পুতুলের চোখে সত্যিকারের ভালোবাসার আলো দেখলাম। এই খবরে আমাদের পুরো পরিবার আনন্দিত হয়ে উঠল। রিয়ান অবশেষে স্বাভাবিক প্রেমে পড়েছে। তার মানসিক অবস্থা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পুতুলের বাবা-মা অবশ্য প্রথমে একটু চিন্তিত ছিলেন। রিয়ানের মানসিক সমস্যার কথা তারা জানতেন। আপনি কি নিশ্চিত যে রিয়ান এখন সম্পূর্ণ সুস্থ? পুতুলের বাবা জিজ্ঞেস করলেন। আমার মনে হয় সে অনেক ভালো হয়ে গেছে। পুতুলের প্রভাবে তার আচরণ স্বাভাবিক হয়ে উঠেছে। আমি উত্তর দিলাম। তাহলে আমরা তাদের বিয়ের ব্যাপারে ভেবে দেখতে পারি। কয়েক মাস পর রিয়ান এবং পুতুলের বিয়ে হল। বিয়ের দিন রিয়ানকে দেখে মনে হচ্ছিল সে সত্যিই খুশি। তার চোখে এক নতুন জীবনের স্বপ্ন। বিয়ের পর রিয়ান এবং পুতুল আমাদের বাড়ির দ্বিতীয় তলায় থাকতে শুরু করল। প্রথম কয়েক মাস সব কিছু খুব ভালো চলছিল। রিয়ান পুতুলকে খুব ভালোবাসত। তার আচরণ সম্পূর্ণ স্বাভাবিক ছিল। কিন্তু প্রায় 6 মাস পর আবার সমস্যা দেখা দিল। একদিন পুতুল কান্নাকাটি করতে করতে আমার কাছে এলো। আন্টি, রিয়ান ভাই আজকাল খুব অদ্ভুত আচরণ করেন। কী রকম অদ্ভুত আচরণ? তিনি আমার সাথে। কিভাবে বলবো? পুতুল লজ্জায় থেমে গেল। পুতুল, তুই স্পষ্ট করে বলো। রিয়ান ভাই আমার সাথে শারীরিক সম্পর্কের সময় আপনার নাম বলেন। পুতুলের এই কথা শুনে আমার মাথা ঝিমঝিম করতে লাগল। কি বলিস তুই? হ্যাঁ আন্টি। তিনি আমাকে বলেন যে আমি যেন আপনার মতো আচরণ করি, আপনার মতো কথা বলি। পুতুল কাঁদতে কাঁদতে বলল। আর কি বলে? তিনি বলেন যে আমার চেহারা আপনার মতো হলে ভালো হতো। আমি যেন আপনার মতো পোশাক পরি। এই কথা শুনে আমার বুঝতে বাকি রইল না যে রিয়ানের সমস্যা এখনও পুরোপুরি সমাধান হয়নি। সে পুতুলকে আমার বিকল্প হিসেবে ব্যবহার করছে। পুতুল, তুই কি করেছিস? আমি প্রথমে তার কথা মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো এটা স্বাভাবিক। কিন্তু এখন আমার মনে হচ্ছে তিনি আমাকে ভালোবাসেন না। তিনি আপনাকে ভালোবাসেন। পুতুলের কথায় আমি অত্যন্ত লজ্জিত হলাম। আমার সন্তান তার স্ত্রীর সাথে এমন আচরণ করছে। পুতুল, আমি রিয়ানের সাথে কথা বলবো। না আন্টি। আমি তার সাথে কথা বলেছি। কিন্তু তিনি বলেছেন যে এতে দোষের কিছু নেই। তিনি বলেছেন যে তিনি আমাকে এবং আপনাকে দুজনকেই ভালোবাসেন। কি বলেছে? তিনি বলেছেন যে আমি তার স্ত্রী, কিন্তু আপনি তার সত্যিকারের ভালোবাসা। এই কথা শুনে আমার মনে হলো মাটিতে মিশে যাই। রিয়ান তার স্ত্রীর কাছেই আমার সম্পর্কে এসব কথা বলেছে। সেই রাতে রাহুলের সাথে এই ব্যাপারে কথা বললাম। রাহুল, রিয়ান পুতুলের সাথেও স্বাভাবিক আচরণ করতে পারছে না। কি হয়েছে? আমি পুতুলের কথাগুলো রাহুলকে বললাম। রাহুল খুবই রেগে গেল। এটা অসহনীয়। রিয়ান তার স্ত্রীর সাথেও এমন আচরণ করছে? হ্যাঁ। মনে হচ্ছে রিয়ান কখনোই পুরোপুরি সুস্থ হবে না। আমাদের এখনই কোনো ব্যবস্থা নিতে হবে। পরের দিন রাহুল রিয়ানের সাথে কঠোর কথা বলল। কিন্তু রিয়ান তার কোনো দোষ স্বীকার করল না। বাবা, আমি পুতুলকে ভালোবাসি। কিন্তু আমি মাকেও ভালোবাসি। এতে দোষ কি? দোষ হলো তুই তোর স্ত্রীর সাথে মায়ের তুলনা করিস। আমি তুলনা করি না। আমি শুধু চাই পুতুল মায়ের মতো হোক। এটা ঠিক নয়। পুতুল আলাদা একজন মানুষ। তুই তাকে সেই হিসেবে ভালোবাসো। আমি তো তাকে ভালোবাসি। কিন্তু আমার মনে হয় যদি সে মায়ের মতো হয়, তাহলে আমি তাকে আরও বেশি ভালোবাসতে পারব। রাহুল বুঝতে পারল যে রিয়ানের সাথে যুক্তিতর্ক করে কোনো লাভ নেই। এদিকে পুতুলের অবস্থা দিন দিন খারাপ হতে থাকল। সে খাওয়া দাওয়া ছেড়ে দিল। সারাদিন কাঁদতে থাকত। একদিন পুতুল আমার কাছে এসে বলল, আন্টি, আমি আর এই অবস্থায় থাকতে পারছি না।
কি করতে চাস? আমি রিয়ান ভাইয়ের সাথে বিবাহবিচ্ছেদ চাই। এই কথা শুনে আমার হৃদযন্ত্র ভেঙে গেল। রিয়ানের কারণে পুতুলের জীবনও নষ্ট হয়ে যাচ্ছে। পুতুল, তুই একটু ধৈর্য ধরো। হয়তো রিয়ান ভালো হয়ে যাবে। না আন্টি, আমি আর পারছি না। প্রতিদিন তিনি আমাকে আপনার মতো হতে বলেন। এটা আমার জন্য খুবই কষ্টকর। শেষ পর্যন্ত পুতুলের বাবা মা এসে তাকে নিয়ে গেলেন। তারা রিয়ানের সাথে পুতুলের বিবাহবিচ্ছেদের ব্যবস্থা করলেন। রিয়ান পুতুলের চলে যাওয়ায় খুব মন খারাপ করল। কিন্তু সে এখনও বুঝতে পারছিল না যে তার আচরণের কারণেই পুতুল চলে গেছে। মা, পুতুল কেন চলে গেল? রিয়ান আমাকে জিজ্ঞেস করল। সে তোর আচরণে খুশি ছিল না। আমার আচরণে কি সমস্যা ছিল? আমি তো তাকে ভালোবাসতাম। তুই তাকে আমার মতো হতে বলতে এতে দোষ কি? তুমি তো খুব ভালো। সে তোমার মতো হলে আরও ভালো হতো। রিয়ানের এই কথায় আমি বুঝতে পারলাম যে তার মানসিকতা একেবারেই পরিবর্তন হয়নি। পুতুলের চলে যাওয়ার পর রিয়ান আবার আমার প্রতি তার পুরানো আচরণ শুরু করল। সে আবার আমার পিছনে ঘুরে বেড়াতে লাগল। আমার জিনিসপত্র নিয়ে অদ্ভুত কাজ করতে লাগল। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। রিয়ান এসে আমার খুব কাছে দাঁড়াল। মা, আমি খুব একা লাগছে। পুতুল চলে যাওয়ার পর আমার কেউ নেই। রিয়ান, তুই অন্য কোনো মেয়েকে ভালোবাসার চেষ্টা করো। আমি আর কাউকে ভালোবাসতে পারি না। আমি শুধু তোমাকে ভালোবাসি। রিয়ান, আমি তোর মা। তুই আমাকে মা হিসেবে ভালোবাসো। না মা, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। এই সত্যটা আমি আর লুকিয়ে রাখতে পারি না। এই কথা বলেই রিয়ান আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল। আমি ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিলাম। রিয়ান, তুই কি করছিস? মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার কাছে থাকতে চাই। তুই আমার কাছে আছিস, কিন্তু ছেলে হিসেবে। না মা, আমি তোমার স্বামী হতে চাই। রিয়ানের এই কথা শুনে আমার মনে হলো পৃথিবী ভেঙে পড়েছে। তুই কি বলছিস? তুই আমার সন্তান। আমি জানি আমি তোমার সন্তান। কিন্তু আমি তোমাকে একজন নারী হিসেবেও ভালোবাসি। আমি তোমার স্বামী হতে চাই। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। দৌড়ে বের হয়ে গেলাম। এই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিলাম যে রিয়ানকে পুনরায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাতে হবে। এবার হয়তো আরও কঠোর চিকিৎসার প্রয়োজন হবে। রাহুলের সাথে আলোচনা করে পরের দিনই রিয়ানকে হাসপাতালে ভর্তি করে দিলাম। ডাক্তাররা জানালেন যে রিয়ানের অবস্থা এখন আগের চেয়েও জটিল হয়েছে। রিয়ানের মধ্যে এখন সিভিয়ার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এবং ডিলিউশনাল ডিসঅর্ডার দুটোই আছে। তার চিকিৎসা অনেক দীর্ঘ সময় নিতে পারে। কতদিন? আমি জিজ্ঞেস করলাম। হয়তো কয়েক বছর, এমনকি সারা জীবনও লাগতে পারে। এই কথা শুনে আমার মনে হলো আমার জীবনের সব আশা শেষ। আমার রিয়ান হয়তো আর কখনো স্বাভাবিক হবে না। কিন্তু এই মুহূর্তে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। হাসপাতালের একজন সাইকিয়াট্রিস্ট রেহানা খাতুন আমাদের সাথে দেখা করতে চাইলেন। আমি রিয়ানের কেস স্টাডি করেছি। আমার মনে হয় তার সমস্যার একটা ভিন্ন সমাধান থাকতে পারে। কী রকম সমাধান? রাহুল জিজ্ঞেস করল। রিয়ানের মূল সমস্যা হল তার মধ্যে প্রেম এবং পারিবারিক ভালোবাসার সংজ্ঞা মিশে গেছে। তার মনে মা এবং প্রেমিকা দুটো ভূমিকায় একই ব্যক্তির মধ্যে দেখতে পান। এটা তো আমরা জানি। কিন্তু আমার মনে হয় এই সমস্যার সমাধান সাধারণ চিকিৎসায় হবে না। তার জন্য একটা বিশেষ থেরাপি দরকার। কী ধরনের থেরাপি? আমরা রিয়ানের জন্য একটা কৃত্রিম পরিবেশ তৈরি করব। সেখানে একজন মহিলা থাকবেন যিনি রিয়ানের কাছে মায়ের মতো আচরণ করবেন। কিন্তু তিনি তার আসল মা নন। এই পদ্ধতিতে রিয়ান ধীরে ধীরে বুঝতে পারবেন যে মা এবং প্রেমিকা আলাদা ব্যাপার। এই প্রস্তাব শুনে আমাদের মধ্যে নতুন আশার সঞ্চার হল। এই চিকিৎসায় কতদিন লাগবে? আমি জিজ্ঞেস করলাম। 1 বছর। কিন্তু এই 1 বছর আপনারা রিয়ানের সাথে দেখা করতে পারবেন না। এই শর্ত শুনে আমার মন খারাপ হয়ে গেল। রিয়ানের সাথে 1 বছর দেখা করতে পারব না? এটা কি খুবই জরুরি? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ। রিয়ানকে তার আসল পরিবার থেকে সম্পূর্ণ আলাদা রাখা দরকার। তাহলেই তার মনে নতুন ধরনের সম্পর্কের ধারণা তৈরি হবে। অনেক চিন্তাভাবনা করে আমরা এই চিকিৎসায় রাজি হলাম। এটাই হয়তো রিয়ানের সুস্থ হওয়ার শেষ আশা। রিয়ানকে একটা বিশেষ চিকিৎসা কেন্দ্রে পাঠানো হল। সেখানে একজন মধ্যবয়সী মহিলা শামিমা বেগম রিয়ানের কৃত্রিম মা হিসেবে কাজ করবেন।
1 বছর অপেক্ষা করলাম। এই 1 বছর আমার কাছে এক যুগের মতো লেগেছিল। প্রতিদিন রিয়ানের কথা ভাবতাম। ভাবতাম সে কেমন আছে, তার চিকিৎসা কেমন চলছে। 1 বছর পর রেহানা আমাদের ডাকলেন। রিয়ানের চিকিৎসা সফল হয়েছে। তার অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। সত্যি? আমি আনন্দিত হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ। এই 1 বছরে রিয়ান বুঝতে পেরেছেন যে মা এবং প্রেমিকা দুটো আলাদা ব্যাপার। তিনি এখন শামীমাকে মা হিসেবে ভালোবাসেন, কিন্তু তার প্রতি কোনো যৌন আকর্ষণ অনুভব করেন না। তাহলে তার সমস্যা সম্পূর্ণ ভালো হয়ে গেছে? প্রায়। কিন্তু এখন একটা নতুন সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা? রিয়ান এখন শামীমাকেই তার আসল মা মনে করেন। তার আগের স্মৃতি প্রায় মুছে গেছে। তিনি আপনাদের কথা মনে রাখতে পারেন না। এই কথা শুনে আমার মনে হলো আবার বজ্রপাত হল। রিয়ান আমাদের ভুলে গেছে? তার মানে সে আর আমাদের চিনবে না? রাহুল জিজ্ঞেস করল। চিনবেন, কিন্তু পারিবারিক বন্ধন অনুভব করবেন না। আপনাদের তিনি অপরিচিত মানুষ হিসেবে দেখবেন। এই সংবাদ শুনে আমার মনে হলো আমি আমার রিয়ানকে সম্পূর্ণ হারিয়ে ফেলেছি। তার অসুস্থতা ভালো হয়েছে ঠিকই, কিন্তু সে আমাদের ভুলে গেছে। আমরা কি তার সাথে দেখা করতে পারি? আমি কাঁপা গলা জিজ্ঞেস করলাম। পারেন, কিন্তু আপনারা তার কাছে অপরিচিত মানুষ হিসেবেই থাকবেন। আমরা রিয়ানের সাথে দেখা করতে গেলাম। তাকে দেখে মনে হলো সে সত্যিই অনেক ভালো হয়ে গেছে। তার চোখে আগের মতো সেই উন্মাদনা নেই। সে শান্ত, স্বাভাবিক। হ্যালো, আমি রিয়ান। সে আমাদের সাথে পরিচয় করিয়ে দিল। আমরা তোমার। আমি কি বলবো বুঝতে পারলাম না। আপনারা আমার কারা? রিয়ান জিজ্ঞেস করল। আমরা তোমার পরিবার, রাহুল বলল। পরিবার? আমার তো পরিবার আছে। আমার মা হলেন শামীমা। রিয়ান বিস্মিত হয়ে বলল। এই কথা শুনে আমার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ল। আমার রিয়ান আমাকে মা বলে চিনতে পারছে না। রিয়ান, তুই আমাকে মনে করতে পারিস না? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। আপনি কে? আমি আপনাকে চিনি না, রিয়ান নির্বিকারভাবে বলল। এই কথা শুনেই আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। রাহুল এবং তিশা আমার পাশে বসে আছে। মা, তুমি কেমন আছো? তিশা কান্নাকাটি করতে করতে জিজ্ঞেস করল। রিয়ান, আমার রিয়ান। আমি হাহাকার করে কাঁদতে লাগলাম। মিথিলা, তুমি নিজেকে সামলাও, রাহুল বলল। কিন্তু আমি কিভাবে নিজেকে সামলাব? আমার রিয়ান আমাকে মা বলে চিনতে পারছে না। তার অসুস্থতা ভালো হয়েছে ঠিক। তিশার কথা শুনে আমি উপলব্ধি করলাম যে আমাদের রিয়ান সত্যিই চলে গেছে। যে রিয়ান এখন আছে সে একটা খালি খোলস মাত্র। কিন্তু ঠিক এই সময়ে একটা অদ্ভুত মোড় নিল আমাদের গল্প। একদিন সকালে আমি রিয়ানের রুমে চা নিয়ে গেলাম। দেখি সে একটা ডায়েরি লিখছে। রিয়ান, তুই কি লিখছিস? রিয়ান আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিল। এই হাসিতে কিছু একটা অস্বাভাবিক ছিল। মা, আমি আমার স্মৃতি ফিরে পাওয়ার চেষ্টা করছি। কি ধরনের স্মৃতি? আমার মনে হচ্ছে আমি অনেক কিছু ভুলে গেছি। কিন্তু যখন তোমাকে দেখি তখন মনের কোণে একটা অদ্ভুত অনুভূতি হয়। এই কথা শুনে আমার মনে একটা ভয় ঢুকল। রিয়ানের কি আবার পুরানো সমস্যা ফিরে আসছে? রিয়ান, তুই এসব নিয়ে মাথা ঘামাস না। তুই এখন ভালো আছিস। মা, আমি জানি আমি ভালো আছি। কিন্তু আমার মনে হচ্ছে আমার অতীতে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। সেটা কি ছিল? আমি কি উত্তর দেব বুঝতে পারলাম না। রিয়ানকে তার অতীতের কথা বলা কি ঠিক হবে? রিয়ান, অতীতের কথা ভেবে কোনো লাভ নেই। তুই ভবিষ্যতের চিন্তা করো। কিন্তু রিয়ান আমার কথায় সন্তুষ্ট হল না। পরের কয়েকদিন সে আরও বেশি অতীতের কথা জিজ্ঞেস করতে লাগল। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমার মনে পড়েছে যে আমি একটা সময় তোমাকে খুব ভালোবাসতাম। তুই এখনও আমাকে ভালোবাসিস? না মা, আমি বলতে চাইছি অন্য ধরনের ভালোবাসা। যেন তুমি আমার প্রেমিকা ছিলে। আমার সারা শরীর কেঁপে উঠল। রিয়ানের স্মৃতি ফিরে আসছে। রিয়ান, তুই কি বলছিস? আমি তোর মা। আমি জানি তুমি আমার মা। কিন্তু আমার মনে হচ্ছে একটা সময় আমি তোমাকে অন্যভাবে দেখতাম। রিয়ানের চোখে ধীরে ধীরে সেই পুরানো দীপ্তি ফিরে আসতে লাগল। আমি দ্রুত তার কাছ থেকে দূরে সরে গেলাম। রাহুলকে গিয়ে সব কিছু বললাম। রাহুল, রিয়ানের পুরানো স্মৃতি ফিরে আসছে। কী রকম স্মৃতি?
তার অসুস্থতার স্মৃতি। আমার প্রতি তার অস্বাভাবিক আকর্ষণের স্মৃতি। রাহুল চিন্তিত হয়ে পড়ল। তাহলে তো আমাদের আবার সমস্যা হবে। পরের কয়েকদিনে রিয়ানের আচরণে স্পষ্ট পরিবর্তন দেখা গেল। সে আবার আমার পিছনে ঘুরে বেড়াতে লাগল। আমার জিনিসপত্রে হাত দিতে শুরু করল। একদিন আমি বাথরুমে কাপড় ধুচ্ছিলাম। হঠাৎ দেখি রিয়ান দরজার কাছে দাঁড়িয়ে আমাকে দেখছে। রিয়ান, তুই কি চাস? মা, আমার মনে পড়েছে যে আমি তোমার কাপড় নিয়ে অদ্ভুত কাজ করতাম। এই কথা শুনে আমার হাত কাঁপতে লাগল। রিয়ানের সব স্মৃতি ফিরে আসছে। তুই এসব মনে করার চেষ্টা করিস না। কেন মা? আমি কি খারাপ কিছু করেছিলাম? রিয়ান কাছে এগিয়ে এলো। রিয়ান, তুই তোর রুমে যা। না মা, আমি তোমার সাথে থাকতে চাই। আমার মনে হচ্ছে আমি তোমাকে অনেক দিন মিস করেছি। রিয়ান আরও কাছে এগিয়ে এসে আমার হাত স্পর্শ করল। তার স্পর্শে আমি চমকে উঠলাম। রিয়ান, আমাকে স্পর্শ করিস না। কেন মা? আমি তো তোমার ছেলে। কিন্তু তার চোখে আবার সেই অদ্ভুত কামনা জ্বলে উঠেছে। আমি দৌড়ে সেখান থেকে বের হয়ে এলাম। রাহুলকে খবর দিলাম। রাহুল এসে রিয়ানের সাথে কথা বলল। রিয়ান, তুই আবার মায়ের সাথে অস্বাভাবিক আচরণ করছিস কেন? বাবা, আমার সব মনে পড়ে গেছে। আমি মাকে ভালোবাসতাম। খুব ভালোবাসতাম। রিয়ানের কণ্ঠে সেই পুরানো উন্মাদনা ফিরে এসেছে। তুই মাকে ভালোবাসতে পারিস, কিন্তু মা হিসেবে না বাবা। আমি মাকে একজন নারী হিসেবে ভালোবাসতাম। এখনও ভালোবাসি। রিয়ান খোলাখুলি স্বীকার করে ফেলল। রাহুল বুঝতে পারল যে রিয়ানের পুরানো সমস্যা সম্পূর্ণ ফিরে এসেছে। রিয়ান, তোকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। না বাবা, আমি কোথাও যাব না। আমি মায়ের কাছে থাকব। রিয়ান প্রায় চিৎকার করে বলল। তুই মায়ের কাছে থাকতে পারবি, কিন্তু স্বাভাবিক আচরণ করতে হবে। আমার আচরণ স্বাভাবিক। আমি শুধু মাকে ভালোবাসি। এর পরের কয়েকদিন রিয়ানের আচরণ আরও অস্বাভাবিক হয়ে উঠল। সে আবার আমার ব্যবহৃত জিনিসপত্র নিয়ে অদ্ভুত কাজ করতে লাগল। রাতে আমাদের রুমের কাছে এসে দাঁড়াত। একদিন রাতে আমি ঘুম থেকে উঠে দেখি রিয়ান আমাদের রুমের ভেতরে। সে আমার ড্রেসিং টেবিলের কাছে দাঁড়িয়ে আছে। রিয়ান, তুই এখানে কি করছিস? আমি চিৎকার করলাম। রাহুল ঘুম থেকে উঠে লাইট জ্বালাল। রিয়ান, তুই আমাদের রুমে ঢুকেছিস কেন? রাহুল রেগে বলল। আমি মায়ের কাছে আসতে চেয়েছিলাম। রিয়ানের চোখে কোনো অনুশোচনা নেই। তুই এভাবে রাতে আসতে পারিস না। কেন পারি না? আমি তো মায়ের সন্তান। হ্যাঁ, তুই মায়ের সন্তান। কিন্তু তুই বয়স্ক হয়েছিস। রাতে মায়ের রুমে আসা উচিত নয়। তাহলে আমি কখন মায়ের কাছে আসব? দিনেও তুমি আমাকে বাধা দাও, রাতেও বাধা দাও। রিয়ান হতাশায় বলল। তুই স্বাভাবিক সময়ে মায়ের সাথে দেখা করতে পারিস। কি মানে স্বাভাবিক সময়? আমি যখনই মায়ের কাছে যাই, তখনই তোমরা কোনো না কোনো অজুহাত দেখিয়ে আমাকে দূরে সরিয়ে দাও। রিয়ানের কথায় কিছুটা সত্য ছিল। আমরা সত্যিই তাকে আমার কাছ থেকে দূরে রাখার চেষ্টা করতাম। কিন্তু পরের দিনই আরও ভয়ঙ্কর ঘটনা ঘটল। আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে দেখি রিয়ান আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। রিয়ান, আমি চমকে উঠে বসলাম। মা, আমি তোমাকে ঘুমিয়ে থাকতে দেখছিলাম। রিয়ানের চোখে এক অদ্ভুত তৃপ্তি। তুই আমাকে ঘুমিয়ে থাকতে দেখছিলি কেন? তুমি ঘুমিয়ে থাকার সময় খুব সুন্দর লাগো। আমার মনে পড়ছে আগেও আমি তোমাকে এভাবে দেখতাম। এই কথা শুনে আমার গা ছমছম করতে লাগল। রিয়ান আমাকে ঘুমের মধ্যে দেখার কথা মনে করছে। রিয়ান, তুই আমার রুম থেকে বের হয়ে যা। কেন মা? আমি তো কিছু খারাপ করিনি। তুই আমার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছিস। আমি তোমার ঘুমের ব্যাঘাত ঘটাইনি। আমি চুপচাপ দাঁড়িয়ে তোমাকে দেখছিলাম। রিয়ান কাছে এগিয়ে এলো। রিয়ান, তুই আমার থেকে দূরে থাক। কেন মা? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। কিন্তু রিয়ান আরও কাছে এসে বিছানায় বসে পড়ল। মা, আমার মনে পড়েছে যে আমি আগে তোমার পাশে শুয়ে থাকতাম। কখন? আমি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলাম। ছোটবেলায়। তখন আমি তোমার পাশে শুয়ে তোমার গায়ের গন্ধ নিতাম। রিয়ান এই কথা বলেই আমার দিকে ঝুঁকে পড়ল। তার নিঃশ্বাস আমার গালে লাগছিল। রিয়ান, তুই কি করছিস? আমি ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিলাম। মা, আমি শুধু তোমার গন্ধ নিতে চেয়েছিলাম। যেমন ছোটবেলায় নিতাম। তুই এখন আর ছোট নেই। এভাবে আচরণ করতে পারিস না।
তাহলে আমি কিভাবে তোমার কাছে থাকব? রিয়ানের চোখে গভীর হতাশা। তুই স্বাভাবিকভাবে থাকবি, মায়ের মতো ভালোবাসবি। কিন্তু আমি তোমাকে শুধু মা হিসেবে ভালোবাসতে পারি না, রিয়ান স্পষ্ট করে বলল। এই কথা শুনে আমি বুঝতে পারলাম যে রিয়ানের অবস্থা আগের চেয়েও খারাপ হয়েছে। তার স্মৃতি ফিরে আসার সাথে সাথে তার অস্বাভাবিক আকর্ষণও আরও তীব্র হয়েছে। সেই সন্ধ্যায় রাহুলের সাথে আলোচনা করলাম। রাহুল, রিয়ানকে আবার হাসপাতালে পাঠাতে হবে। হ্যাঁ, আমিও তাই মনে করি। কিন্তু এবার হয়তো তাকে দীর্ঘদিন সেখানে রাখতে হবে। কতদিন? হয়তো কয়েক বছর, এমনকি হতে পারে সারা জীবন। এই কথা ভাবতেই আমার হৃদযন্ত্র ভেঙে যাচ্ছিল। আমার রিয়ান হয়তো আর কখনো স্বাভাবিক জীবনযাত্রা করতে পারবে না। কিন্তু এই মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটল। যখন আমরা রিয়ানকে হাসপাতালে পাঠানোর কথা ভাবছিলাম, ঠিক তখনই তিশা আমাদের কাছে এসে এক চমকপ্রদ খবর দিল। মা, বাবা, আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। কি কথা তিশা? আমি গত কয়েকদিন ভাইয়ার আচরণ লক্ষ্য করেছি। আমার মনে হয় তার সমস্যার একটা সমাধান আছে। কী রকম সমাধান? রাহুল জিজ্ঞেস করল। ভাইয়ার সমস্যা হলো তার মধ্যে প্রেম আর পারিবারিক ভালোবাসা মিশে গেছে। সে মাকে একসাথে মা এবং প্রেমিকা মনে করে। হ্যাঁ, এটা আমরা জানি। কিন্তু আমার মনে হয় যদি ভাইজা কোনো মেয়ের প্রেমে পড়ে, তাহলে তার এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তিশার এই কথায় আমাদের মনে নতুন আশার সঞ্চার হল। সত্যিই যদি রিয়ান কোনো মেয়েকে ভালোবাসতে পারে, তাহলে হয়তো আমার প্রতি তার অস্বাভাবিক আকর্ষণ কমে যেতে পারে। কিন্তু রিয়ান তো অন্য কোনো মেয়ের দিকে তাকায়ও না, আমি বললাম। সেটাই সমস্যা। আমাদের এমন কোনো মেয়ে খুঁজে বের করতে হবে যে ভাইয়ার মনোযোগ আকর্ষণ করতে পারে। এই ভাবনা নিয়ে আমরা কয়েকদিন চিন্তাভাবনা করলাম। শেষ পর্যন্ত আমাদের পাশের বাড়ির পুতুলের কথা মনে পড়ল। পুতুল একটি সুন্দর, শিক্ষিত মেয়ে। বয়স রিয়ানের মতোই। আমি পুতুলের মায়ের সাথে কথা বললাম। তাকে পুরো ব্যাপারটা খুলে বললাম। আন্টি, আমি বুঝতে পারছি আপনার সমস্যা। আমি পুতুলকে বলবো। সে হয়তো রিয়ানের সাথে বন্ধুত্ব করতে পারে। পুতুল রাজি হল রিয়ানের সাথে বন্ধুত্ব করতে। সে বুঝতে পারছিল যে এটা একটা মানসিক চিকিৎসার অংশ। প্রথম দিন পুতুলকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। রিয়ানের সাথে পরিচয় করিয়ে দিলাম। রিয়ান, এই হলো পুতুল। তোমার বয়সী। তোমাদের বন্ধুত্ব হতে পারে। রিয়ান পুতুলের দিকে তাকাল। তার চোখে কোনো আগ্রহ দেখলাম না। হ্যালো, রিয়ান নিষ্প্রভভাবে বলল। হ্যালো রিয়ান। আমি পুতুল। আমি তোমার পাশের বাড়িতে থাকি, পুতুল হাসি মুখে বলল। কিন্তু রিয়ান তেমন সাড়া দিল না। সে পুতুলের সাথে কিছুক্ষণ কথা বলেই তার রুমে চলে গেল। পুতুল হতাশ হয়ে বলল, আন্টি, রিয়ান ভাই আমার সাথে কথা বলতে আগ্রহী মনে হল না। পুতুল, তুই ধৈর্য ধরো। রিয়ান একটু লাজুক। পরের কয়েকদিন পুতুল নিয়মিত আমাদের বাড়িতে আসত। রিয়ানের সাথে কথা বলার চেষ্টা করত। কিন্তু রিয়ান তার প্রতি কোনো আগ্রহ দেখাত না। একদিন পুতুল আমার কাছে এসে বলল, আন্টি, আমার মনে হয় রিয়ান ভাই অন্য কোনো মেয়ের প্রেমে আছেন। কেন এমন মনে হচ্ছে? তিনি যখন আমার সাথে কথা বলেন, তখন তার মনোযোগ অন্যদিকে থাকে। মনে হয় তিনি কোনো বিশেষ মেয়ের কথা ভাবছেন। পুতুলের কথা শুনে আমার মনে পড়ল যে রিয়ান সত্যিই একটি মেয়ের প্রেমে আছে। সেই মেয়েটি হলাম আমি, তার মা। এই উপলব্ধি করে আমি আরও হতাশ হয়ে পড়লাম। পুতুলের মাধ্যমে রিয়ানের চিকিৎসা করার পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। কিন্তু হঠাৎ করেই একদিন অদ্ভুত একটা ঘটনা ঘটল। পুতুল যখন রিয়ানের সাথে কথা বলছিল, তখন রিয়ান হঠাৎ পুতুলকে খুব মনোযোগ দিয়ে দেখতে লাগল। পুতুল, তোর চোখের রংটা খুব সুন্দর, রিয়ান বলল। পুতুল খুশি হয়ে বলল, ধন্যবাদ রিয়ান ভাই। তোর গলার আওয়াজও খুব মিষ্টি, রিয়ান আরও বলল। আমি দূর থেকে এই কথোপকথন শুনছিলাম। মনে হচ্ছিল রিয়ান পুতুলের প্রতি আগ্রহ দেখাচ্ছে। সেই দিন থেকে রিয়ানের আচরণে পরিবর্তন দেখা গেল। সে পুতুলের সাথে আরও বেশি সময় কাটাতে লাগল। তাদের কথাবার্তা শুনে মনে হতো তারা পরস্পরকে পছন্দ করতে শুরু করেছে। একদিন রিয়ান আমার কাছে এসে বলল, মা, পুতুল খুব ভালো মেয়ে। হ্যাঁ, সে খুব ভালো, আমি খুশি হয়ে বললাম। আমার তার সাথে ভালো লাগে। রিয়ানের চোখে এক নতুন আলো দেখলাম। এটা খুব ভালো কথা। মা, আমি কি পুতুলকে ভালোবাসতে পারি? রিয়ান জিজ্ঞেস করল। এই প্রশ্ন শুনে আমার মনে খুশির ঢেউ খেলে গেল। রিয়ান অবশেষে অন্য একটি মেয়েকে ভালোবাসতে চাইছে। অবশ্যই পারিস। তুই পুতুলকে ভালোবাসলে আমি খুব খুশি হব। কিন্তু মা,
রিয়ান ইতস্তত করল। কি কিন্তু? আমি যদি পুতুলকে ভালোবাসি তাহলে তোমাকে কম ভালোবাসব না তো? এই প্রশ্নে আমি বুঝতে পারলাম যে রিয়ানের মধ্যে এখনও সেই দ্বন্দ্ব আছে। সে আমাকে এবং পুতুল দুজনকেই ভালোবাসতে চাইছে। রিয়ান, তুই আমাকে মা হিসেবে ভালোবাসবি। আর পুতুলকে ভালোবাসবি প্রেমিকা হিসেবে। দুটো আলাদা জিনিস। আমি কি এটা পারব? রিয়া কাপড় ধুতে গিয়ে দেখি ছেলে আমার ব্যবহৃত ব্লাউজ নিয়ে নাক দিয়ে শুকছে, ধরা পড়ে গিয়ে বলল, মা, তোমার গন্ধ আমার ভালো লাগে। আমি চমকে উঠলাম। কি করছিস? কাপড়টা তার হাত থেকে কেড়ে নিলাম। সে বলল, মা, আমি কিছু করিনি। শুধু তোমার গন্ধ নিচ্ছিলাম। আমি অস্বস্তি বোধ করলাম। এসব কি পাগলামি? আমি রেগে বললাম। সে বলল, মা, আমার এতে খারাপ কিছু মনে হয়নি। তোমার গন্ধ আমার শান্তি দেয়। আমি দূরে সরে গেলাম। তুই কি স্বাভাবিক আছিস? আমি জিজ্ঞেস করলাম। সে কাছে এলো। বলল, আমি একদম স্বাভাবিক আছি মা। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তোমার সব কিছু সহ। কাপড় ধোয়ার ট্যাবে পানি ভরছি। সে পিছন থেকে বলল, মা, আমি যদি তোমার স্বামী হতাম তাহলে তোমার এই গন্ধ আমার অধিকারে থাকত। আমার হাত কাঁপল। পানি পড়তে থাকল। আমি কল বন্ধ করলাম। ফিরে তাকালাম। সে বলল, মা, আমি মিথ্যা বলিনি। তোমার শরীরের গন্ধ আমার কাছে সবচেয়ে প্রিয়। আমার গালে গরম ছোঁয়া লাগল। এসব কথা বলিস না, আমি বললাম। সে বলল, কেন মা? আমি তো মিথ্যা বলছি না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তোমার সব কিছুকে ভালোবাসি। কাপড়ের গাদা টেবিলে রয়েছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিথিলা চৌধুরী। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাহুল চৌধুরী, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রিয়ান আর তিশা। রিয়ানের বয়স ১৮ বছর, ইউনিভার্সিটিতে পড়ে। তিশার বয়স ১৩ বছর, হাই স্কুলে যায়। আমাদের পারিবারিক জীবনে এক অদ্ভুত রহস্যের সূচনা হল সেই দিন থেকে। রিয়ানের আচরণে এমন কিছু ছিল যা আমি কখনো আশা করিনি। কিন্তু এর পেছনে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্য যা আমাদের সারা জীবন বদলে দিয়েছিল। ঘটনাটা শুরু হয়েছিল গত সপ্তাহে। আমি বাথরুমে কাপড় ধুচ্ছিলাম। হঠাৎ দেখি রিয়ান আমার ব্যবহৃত জামাকাপড় নিয়ে অদ্ভুত আচরণ করছে। প্রথমে ভেবেছিলাম হয়তো ভুল বুঝেছি। কিন্তু যখন সে স্পষ্ট ভাষায় বলল যে আমার গন্ধ তার ভালো লাগে, তখন আমার মধ্যে এক অদ্ভুত ভয়ের সঞ্চার হল। এই ঘটনার পর থেকেই আমার মনে হতে লাগল যে ঘরে কেউ একজন আমাকে লক্ষ্য করছে। প্রতিদিন কাজকর্মের সময় মনে হতো কারো দৃষ্টি আমার উপর পড়ে আছে। রাতে ঘুমাতে যাওয়ার সময়ও একই অনুভূতি হতো। দরজার কাছে পায়ের আওয়াজ শুনতে পেতাম, কিন্তু দেখতে গেলে কাউকে পেতাম না। রিয়ানের আচরণ আরও অদ্ভুত হয়ে উঠতে লাগল। খাবারের সময় সে আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকত যা একটি পুত্রের পক্ষে স্বাভাবিক নয়। আমি যখন রান্নাঘরে কাজ করতাম সে পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকত। কখনো কখনো এমন কাছে এসে দাঁড়াত যে আমার শরীরে তার নিঃশ্বাস লাগত। রিয়ান, তুই এত কাছে এসো কেন? একদিন প্রশ্ন করলাম। মা, আমি তোমার কাছে থাকতে ভালোবাসি। তোমার উপস্থিতি আমাকে শান্তি দেয়। এই কথা বলেই সে আরও কাছে এসে দাঁড়াল। আমি অস্বস্তি বোধ করতে লাগলাম। কিন্তু ভাবলাম হয়তো ছেলেটা মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করছে। কিন্তু দিনের পর দিন এই আচরণ বৃদ্ধি পেতে থাকল। সে আমার ব্যবহৃত জিনিসপত্রে হাত দিতে শুরু করল। আমার তোয়ালে, আমার গ্লাস, এমনকি আমার বই খাতাও। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ড্রেসিং টেবিলের সামনে রিয়ান বসে আছে। আমার ব্যবহৃত পারফিউমের বোতল হাতে নিয়ে শুকছে। রিয়ান, এটা কি করছিস? মা, এই গন্ধটা আমার খুব প্রিয়। তুমি যখন এটা ব্যবহার করো তখন সারা ঘরে একটা মধুর সুগন্ধ ছড়িয়ে যায়। তার চোখে এক অদ্ভুত দীপ্তি দেখলাম। তুই কি আমার অনুমতি নিয়ে আমার জিনিসপত্র স্পর্শ করিস? মা, আমার তোমার অনুমতির দরকার আছে? আমি তো তোমার সন্তান। এই কথা বলে সে আরও দুর্বোধ্য একটি হাসি দিল। রাহুল অফিস থেকে ফিরে এলে তাকে এসব কথা বললাম। কিন্তু সে আমার কথায় তেমন গুরুত্ব দিল না। মিথিলা, ছেলেটা বড় হচ্ছে। হয়তো মায়ের প্রতি একটু বেশি আসক্তি হয়ে গেছে। সময়ের সাথে ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মনে হচ্ছিল বিশ্বাসটা এত সরল নয়।
রিয়ানের আচরণে এমন কিছু ছিল যা আমাকে ভীত করে তুলছিল। সে আমার সাথে কথা বলার সময় এমনভাবে তাকিয়ে থাকত যেন আমাকে কোনো বিশেষ দৃষ্টিতে দেখছে। একদিন বিকেলে আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম। তিশা স্কুল থেকে ফিরে এসে বলল, মা, ভাইজা আজকাল খুব অদ্ভুত আচরণ করে। কী রকম অদ্ভুত? ভাইজা আমার ফ্রেন্ডদের কাছে তোমার ছবি দেখিয়ে বলে যে তুমি খুব সুন্দর। এটা তো স্বাভাবিক, কিন্তু সে এমনভাবে বলে যেন তুমি তার। তিশা থেমে গেল। তার কি? যেন তুমি তার গার্লফ্রেন্ড। তিশার এই কথায় আমার গা শিউরে উঠল। সেই রাতেই আমি রাহুলের সাথে আবার কথা বললাম। এবার রাহুলও বুঝতে পারল যে বিষয়টা গুরুতর। আমি রিয়ানের সাথে কথা বলবো, রাহুল বলল। পরের দিন রাহুল রিয়ানের সাথে দীর্ঘ কথা বলল। কিন্তু রিয়ানের জবাব শুনে আমরা আরও চিন্তিত হয়ে পড়লাম। বাবা, আমি মাকে ভালোবাসি। এতে অন্যায় কি? প্রতিটি ছেলেই তার মাকে ভালোবাসে। কিন্তু তুই যেভাবে মায়ের পেছনে ঘুরে বেড়াস, যেভাবে তার জিনিসপত্র নিয়ে থাকিস, এটা স্বাভাবিক নয়। বাবা, আমি মায়ের কোনো ক্ষতি করিনি। আমি শুধু তার কাছে থাকতে চাই। তার সব কিছু আমার ভালো লাগে। রাহুল আর কিছু বলল না। কিন্তু আমি বুঝতে পারলাম যে রিয়ানের মধ্যে এমন কিছু আছে যা আমাদের পারিবারিক শান্তি নষ্ট করে দিচ্ছে। এরপর থেকে আমি রিয়ানের সাথে দূরত্ব বজায় রাখার চেষ্টা করলাম। কিন্তু সে আরও বেশি করে আমার কাছে আসতে চাইল। একদিন আমি বাথরুমে গোসল করছিলাম, হঠাৎ দরজার বাইরে রিয়ানের পায়ের আওয়াজ শুনলাম। দরজার কাছে এসে দাঁড়াল এবং কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। রিয়ান, তুই ওখানে কি করছিস? আমি ভেতর থেকে চিৎকার করে জিজ্ঞেস করলাম। মা, আমি শুধু দেখছিলাম তুমি গোসল শেষ করলে কিনা। তোমার হেল্প লাগলে বলো। এই কথা শুনে আমার সারা শরীর কেঁপে উঠল। একটি 18 বছরের ছেলে তার মায়ের গোসলের সময় দরজার বাইরে দাঁড়িয়ে থাকে কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর সমস্যা আছে। গোসল শেষ করে বের হয়ে দেখি রিয়ান তার রুমে চলে গেছে। কিন্তু আমার মনে হলো সে আমার চলাফেরা লক্ষ্য করছে। এই ভয়ঙ্কর অনুভূতি আমাকে প্রতিদিন তাড়া করতে থাকল। সেই রাতে আমি রাহুলকে সব কিছু খুলে বললাম। রাহুল বলল, মিথিলা, আমি মনে করি আমাদের রিয়ানকে একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত। আমিও একমত হলাম। কিন্তু রিয়ানকে কিভাবে বলবো? সে তো মনে করবে আমরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। পরের দিন সকালে নাস্তার সময় রিয়ান আমার পাশে এসে বসল। তার হাত আমার কাঁধে রাখল এবং বলল, মা, আজ তুমি খুব সুন্দর লাগছ। রিয়ান, তুই এভাবে কথা বলিস না। কেন মা? আমি তো সত্য কথা বলছি। তুমি সত্যিই খুব সুন্দর। আমার কলেজের সব বন্ধুরা বলে যে আমার মা অসাধারণ সুন্দর। তার হাত আমার কাঁধ থেকে নামিয়ে নিলাম। এসব কথা বলার দরকার নেই। মা, আমি কি তোমাকে বলতে পারি না যে তুমি সুন্দর? আমি তো মিথ্যা বলছি না। তার চোখে এক অদ্ভুত আবেগ দেখলাম। এরপর থেকে রিয়ানের আচরণ আরও অস্বাভাবিক হয়ে উঠল। সে আমার সাথে কথা বলার সময় এমনভাবে তাকিয়ে থাকত যেন আমাকে কোনো প্রেমিকার মতো দেখছে। একদিন আমি রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছিলাম, হঠাৎ পেছন থেকে রিয়ান এসে আমাকে জড়িয়ে ধরল। রিয়ান, তুই কি করছিস? আমি চমকে উঠে তার হাত সরিয়ে দিলাম। মা, আমি শুধু তোমাকে আদর করছিলাম। আমি তোমাকে ভালোবাসি। এভাবে আদর করার দরকার নেই। কেন মা? আমি কি তোমাকে স্পর্শ করতে পারি না? আমি তো তোমার ছেলে। তার কণ্ঠে এক অদ্ভুত আবেগ ছিল। এই ঘটনার পর আমি রাহুলকে বললাম যে আর দেরি না করে রিয়ানকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। রাহুল একমত হল। পরের দিন আমরা রিয়ানকে বললাম যে তার সাথে একজন কাউন্সেলরের সাথে কথা বলতে যেতে হবে। রিয়ান প্রথমে রাজি হল না। আমার কোনো সমস্যা নেই। আমি কেন ডাক্তারের কাছে যাব? রিয়ান, আমাদের মনে হচ্ছে তোর কিছু আচরণ স্বাভাবিক নয়। একবার চেক আপ করিয়ে নিলেই হবে। অনেক বুঝিয়ে রিয়ানকে রাজি করালাম। ডা. সেলিম হোসেনের কাছে নিয়ে গেলাম। তিনি একজন অভিজ্ঞ সাইকোলজিস্ট। ডাক্তার রিয়ানের সাথে প্রায় 1 ঘণ্টা কথা বললেন। তারপর আমাদের ডেকে বললেন, রিয়ানের মধ্যে মায়ের প্রতি একটি অস্বাভাবিক আসক্তি দেখা দিয়েছে। এটাকে বলে ইডিপাস কমপ্লেক্স। এই বয়সে অনেক ছেলেরই এই সমস্যা হয়। এর চিকিৎসা আছে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, নিয়মিত কাউন্সেলিং করলে ভালো হয়ে যাবে। তবে আপনার ছেলের কেসটা একটু জটিল। তার আচরণে আরও কিছু সমস্যার লক্ষণ দেখা যাচ্ছে। কী রকম সমস্যা? তার মধ্যে পজেসিভনেসের প্রবণতা আছে। সে মনে করে আপনি শুধু তারই। এই ধরনের মানসিকতা খুব বিপজ্জনক হতে পারে।
ডাক্তারের কথা শুনে আমাদের মনে আরও ভয় ঢুকল। রিয়ানের সাথে সপ্তাহে 2 দিন কাউন্সেলিং সেশনের ব্যবস্থা করলাম। কিন্তু কাউন্সেলিং শুরু করার পরও রিয়ানের আচরণে তেমন পরিবর্তন এল না। বরং সে আরও গোপনীয় হয়ে উঠল। আমার মনে হতে লাগল সে আমার উপর নজরদারি করছে। রাতের বেলা ঘুমের মধ্যে মনে হতো কেউ আমার রুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে। একদিন মধ্যরাতে আমার ঘুম ভেঙে গেল। দরজার দিকে তাকিয়ে দেখি একটি ছায়া দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে উঠলাম। রাহুল ঘুম থেকে উঠে বলল, কি হলো? ওই দেখো, দরজার কাছে কেউ দাঁড়িয়ে আছে। রাহুল উঠে দরজার কাছে গেল। কিন্তু সেখানে কাউকে পেল না। তুমি হয়তো স্বপ্ন দেখেছ। কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে কেউ একজন সেখানে ছিল। পরের দিন সকালে রিয়ানের রুমে গিয়ে দেখি সে গভীর ঘুমে। কিন্তু তার চোখের নিচে কালি, যেন রাতে ঘুমায়নি। দিনের পর দিন এই রকম ঘটনা ঘটতে থাকল। আমি বুঝতে পারলাম যে রিয়ান রাতের বেলা আমাদের রুমের কাছে আসে। কিন্তু প্রমাণ ছাড়া কিছু বলতে পারছিলাম না। একদিন আমি একটা কৌশল অবলম্বন করলাম। রাতে ঘুমানোর ভান করে জেগে থাকলাম। প্রায় 12টার দিকে দেখলাম আমাদের রুমের দরজার কাছে রিয়ান এসে দাঁড়িয়েছে। সে প্রায় 10 মিনিট দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে তার রুমে ফিরে গেল। পরের দিন সকালে আমি রাহুলকে এই ঘটনার কথা বললাম। রাহুল খুবই রেগে গেল। সে রিয়ানকে ডেকে কড়া কথা বলল, তুই রাতের বেলা আমাদের রুমের কাছে আসিস কেন? আমি আসিনি। মিথ্যা কথা বলিস না। তোর মা তোকে দেখেছে। বাবা, আমি হয়তো বাথরুমে গিয়েছিলাম। বাথরুম যেতে আমাদের রুমের সামনে দাঁড়ানোর দরকার কি? রিয়ান আর কোনো জবাব দিল না। কিন্তু তার চোখে এক অদ্ভুত ক্রোধের আগুন জ্বলছিল। সেই দিন থেকে রিয়ানের সাথে আমাদের সম্পর্ক আরও খারাপ হতে থাকল। সে আমার সাথে কথা বলা কমিয়ে দিল। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে সে আমাকে দূর থেকে লক্ষ্য করছে। একদিন তিশা আমার কাছে এসে বলল, মা, ভাইজা আজকাল খুব রেগে থাকে। কলেজে গিয়ে তার বন্ধুদের সাথেও ঝগড়া করে। কি নিয়ে ঝগড়া? ওরা নাকি তোমার সম্পর্কে কিছু বলেছিল। তখন ভাইজা রেগে গিয়ে একজনকে মেরেছে। এই খবর শুনে আমার হৃদযন্ত্র ধড়ফড় করতে শুরু করল। রিয়ান আমার জন্য মানুষের সাথে মারামারি করছে? এর চেয়ে বিপজ্জনক আর কি হতে পারে? সেই সন্ধ্যায় রিয়ান কলেজ থেকে ফিরল। তার মুখে কিছু আঁচড়ের দাগ দেখলাম। রিয়ান, তোর মুখে এই দাগ কিভাবে হলো? কিছু না।